পোর্টফোলিওতে টেকনিক্যাল অ্যানালিসিস। পোর্টফোলিওতে মোটামুটি 60খানা স্টক ছিল, কিন্তু 4টে স্টক ও ম্যাক্সিমাম রিটার্নটা পেয়েছে। কি কি? টিটিকে, প্রেস্টিজ, টাইটান, আচ্ছা, আমাদের পিডিলাইট আর পেজ ইন্ডাস্ট্রি। এই 4টে কোম্পানিতে ম্যাক্সিমাম রিটার্নটা পেয়েছে। টিটিকে, পেজ ইন্ডাস্ট্রি, পিডিলাইট, আর হচ্ছে হিমালয় ছিল, আর হচ্ছে একটা কি বললাম, পিডিলাইট, পেজ ইন্ডাস্ট্রি, টিটিকে, টাইটান। তো এরা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে কিন্তু আজকে করে কাল রিটার্ন পাবে না, 6 মাস রিটার্ন পাবে না, 1 বছর পাবে না। এরা কিন্তু টুক 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 করে কিন্তু ওরা ইনভেস্ট করেই গেছে। একটা জুনিয়ররা কিন্তু তার পোর্টফোলিও কিন্তু কোনো খালি করেনি। তুমি যদি দেখে যাও এখনো পর্যন্ত টিটিকে ধরে আছে, এখনো পেজ ইন্ডাস্ট্রি আছে, এখনো পর্যন্ত বিয়ে আছে। ওরা কিন্তু ওরা অনলি ফর বায়া। ওরা কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে আসেনি, ওরা ওয়েলথ ক্রিয়েশন করতে এসেছে। ওরা ওয়েলথ ক্রিয়েট করেছে, ওরা কিন্তু ইনকাম জেনারেট করেনি। যেমন ওয়ারেন বাফেটের এতে ছিল কোকোলা, ম্যাক্সিমাম রিটার্ন দিয়ে গেছে। তারপরে মেটা, ও কিন্তু অনেক আগে ধরে নিয়েছিল যে এটা কিন্তু আসতে চলেছে আগামী প্রজন্মের, এবং সেই হিসাবে কিন্তু ও এগুলোকে করেছে। কারণ ওরা ফান্ডামেন্টাল করে, কিন্তু ওরা কিন্তু বায়ার, ওরা কিন্তু সেলার নয়, ওরা কিন্তু ট্রেডার নয়, দে আর ইনভেস্টার। বলা হয় কিন্তু বারবার খেয়াল করে দেখবে, দে আর নট ট্রেডার। ট্রেডারের মধ্যে কিন্তু পড়ে না। লরি উইলিয়ামস ট্রেডার, ও কিন্তু ট্রেডার নয়, ওরা ইনভেস্টার। ওরা পরের প্রজন্মের জন্য ওরা ভেবে ওরা ওয়েলথ ক্রিয়েট করে গেছে। ওরা কিন্তু নিজেরা কিন্তু ওই এনজয় এনজয় করেনি, ওই যে মানি যে ওয়েলথ যে পেয়েছে সেটাকে নিজেরা এনজয় করেনি, ওরা কিন্তু নেক্সট জেনারেশনের জন্য করে গেছে। ওরা শুধু দেখো আকাশ জন্য, তুমি পোর্টফোলিও দেখো কিংবা আকাশ জন্য প্রোফাইল দেখো, তুমি দেখবে ওই সেই 26 ভদ্রলোক, উনি কিন্তু কোনোদিনই সেরকম হাই ফাই কিছু নেই, কিন্তু ওয়েলথ ক্রিয়েট করেছে। ওরা তো ইনভেস্টার, ওরা কিন্তু যে দেখছে, ওরা দেখলো একটা 10 টাকায় কিনেছে, 15 স্টক, 15 এটা এখানে 10 টাকায় কিনেছে, 12 টাকায় হয়েছে আবার কিনেছে, আবার 15 টাকা হয়েছে আবার কিনেছে, আবার 25 টাকা হয়েছে আবার কিনেছে, আবার 35 টাকা হয়েছে তখনও কিনেছে, কিন্তু কিনতেই গেছে। আর আমরা সাধারণ লোকেরা কি করি? সাধারণ লোকেরা কিনি, কেনার পর যে পড়ে গেল, আমার দামে এলে বিক্রি করবো, আরো পড়ে গেল, আমি লং টার্ম রেখে দেবো। মানে আমরা তখন লং টার্ম বায়ার হয়ে যাই, বায়াস। বাই বায়াস উই আর বিকাম লং টার্ম ইনভেস্টার। আর ওরা কিন্তু চয়েস, ওরা করে কি, ওরা কিন্তু কখনোই অ্যাভারেজটা করে লোয়ার প্রাইসে নয়। এটা আমরা রিটার্ন করি লোয়ার প্রাইসে, ওরা অ্যাভারেজ করে হায়ার প্রাইসে। কারণ এটা 35 টাকাটা 55 হচ্ছে, 65 হচ্ছে। সেটা না, 35 টাকাটা আগামী দিনে 4 বছর বাদে 350 হবে, ও ওটা দেখতে পারবে। আমি তো পারবো না দেখতে। আর তার থেকেও বড় কথা, ওর যা ক্যাপিটাল, সেই ক্যাপিটাল। আর ওদের, আমি বলছি প্রথমেই মাইন্ডসেট, ওরা কিন্তু ইনভেস্টার, ওরা কিন্তু রিটেলার, মানে ট্রেডার নয়। 350 যখন হবে তখন ও বেচতে বেচবে না, তখনও কিনছে। তাহলে আমি তো সেটাই, আমার প্রশ্নটা ইন্টারেস্টে কি, কোন ইন্টারেস্টে কি তখনও 350 bonus থাকছে কিনছে? তো। একটা শেয়ারে একবার বুঝিয়ে দিচ্ছি আমি। আমাদের এটা ওটার নামটা কি, আমাদের ইনফি ইনফি মানে এইদিকে ওরা দেখতে পাবে। ইনফোসিস। হ্যাঁ, ইনফোসিস যখন লঞ্চ হয়েছে, 10 টাকার শেয়ারটা ওরা ছেড়েছিল সম্ভবত ওই 100 টাকার মতো, তখন পেয়েছে। ইনফোসিস এই 10 টাকা দিয়ে ফেস ভ্যালুটা, 10 টাকা ফেস ভ্যালু ছিল, এখন ইনফোসিস ফেস ভ্যালু 1 টাকা। এসবিআই, এসবিআই 10 টাকা ছিল, এসবিআই এখন 1 টাকা। কেন? আমরা বোনাস শেয়ার করে, বোনাস শেয়ার ইস্যু করে, ওরা বোনাস দেয় 1:3, 4:1, এভাবে বোনাস দেয়। মানে 4টে শেয়ার জায়গায় থাকবে, তাকে একটা গিফট শেয়ার করবে, এভাবে বাড়ে। ওরা প্রতি বছর ডিভিডেন্ড দেয়, ওরা ডিভিডেন্ড আর না, ওদের এমন ক্যাপিটালটাই এত যে ডিভিডেন্ডটা দিতে হয়ে যায়। ওরা আইডেল ইনকামটা বেশি পছন্দ করে, প্যাসিভ ইনকামটা বেশি পছন্দ করে। ওরা লিনিয়ার লিভারেজটা করে না, বাই নেচার ওরা আইডেল হয়ে গেছে। অনেক দেখবে এখন দেখবে এই জায়গায় জায়গায় টোটো ভাড়া দিচ্ছে, গ্যারেজ ভাড়া দিচ্ছে টোটো। তারা কি মানে ইনকাম, প্যাসিভ ইনকাম। ডিভিডেন্ডের মজাটা রিটেলাররা পায় না। জায়গা আছে, এখন তুমি সংখ্যাটা একটা সেট করলে
মানে সামহাও একটা লামসাম একটা ইয়ে করলে 2 লাখ সেট করলে পরে তুমি 10 লাখ উপর দিলে প্রতি মাসে তোমার একটা ফান্ডিং আসছে। তোমার তার জন্য তোমার জায়গার কোনো ক্ষতি হলো? জায়গার দাম যখন বাড়ছে তাহলে কি ওরা ডিভিডেন্ডটা পেয়ে গেল, অথচ শেয়ারের দামটাও বাড়ছে। মানে যেদিন মনে করবে বেচবো বেচতেই পারে, কিন্তু যেহেতু ডিভিডেন্ড আসছে রেকারিং ভাবে এবং সেই ডিভিডেন্ডটা এতটাই পরিমাণ, হিন্দুস্তান লিমিটেড, হিন্দুস্তান ইউনিলিভার 10 থেকে 12 বছর প্রাইসটা একই জায়গায় মুভমেন্ট করেছে। একই একই জায়গাতে মুভমেন্ট করেছে 10 থেকে 12 বছর। এখানে তাহলে কারা হোল্ড করেছিল? তোমরা ছাড়া তাহলে অন্য কারো থাকার তো কথাই নেই। টাকাতে ছিল তো, হোল্ড করেছিল তো, কেনা বেচা তো হয়েছে। কেউ কিনেছে, কেউ বিক্রি করেছে, কেউ বিরক্ত হয়ে বিক্রি করেছে, কিন্তু কেউ প্রফিট দিয়ে কিনে রেখে দিয়েছে। তাহলে এইখানে যদি 10 থেকে 12 যদি তোমার শেয়ারটা একই জায়গায় ছিল, তাহলে সেখানে কিন্তু মানে বায়ার ছিল, এমন না নেই, বায়ার আছে। তারপরে যখন ব্রেকআউট করলো 3 বছরে ও মোটামুটি 300% রিটার্ন দিয়েছে। এই যে শেয়ার গুলো বাড়ছে, এটা কি ওই ইনভেস্টর যাদের বলছিস, ইনভেস্টরদের কি অন ইনটিউশন বলে দেয় যে শেয়ারের দামগুলো বাড়বে? না, তারা দেখছে, তারা কিছু বুঝতে পারছে, তাদের ব্যালেন্স শিট দেখে বল, প্রাইস আর্নিং রেশিও দেখে বল, রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখে বল, তারা বুঝতে পারছে, কিংবা তাদের কাজের পরিধি, ব্যাপ্তি দেখে বুঝতে পারছে যে না, আগামী দিনে এই স্টক গুলো বেটার হতে চলেছে। এইচডিএফসি ব্যাংক যখন মার্কেটে আসে, ফার্স্ট এইচডিএফসি ব্যাংক এসেছিল, তার আগে কিন্তু অ্যাক্সিস ব্যাংক শুরু হয়েছে, মনে করে না? এইচডিএফসির আগে অ্যাক্সিস ব্যাংক কিন্তু মার্কেটে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। US 60 করে কজন নাম শুনেছিল? ইউনিট না, US 54, হ্যাঁ আমি শুনে 1992 তে বাবা, আমার নাম শুনেছি তো। আমার বাবা কিনেছিল। ঠিক আছে, তো US 64 সেখান থেকে হলো ইউটিআই, ইউটিআই থেকে অ্যাক্সিস ব্যাংক। আইসিআইসিআই ব্যাংক এটা করেছিল, ওই 4টে দিয়ে কি ফ্লেক্সি ক্যাপ বলে একটা বন্ড পার করেছিল, আমাকে রিডিম করে দিল। সেই ওরা দিতে পারবে না, সেই মানে যারা যারা প্রমিস করেছিল দিতে পারবে না, রিডিম করে দিল। তো এই যে এগুলো করেছিল, তাই জন্য আবার অ্যাক্সিস ব্যাংক কিন্তু অনেক আগে যাত্রা শুরু করেছে, এইচডিএফসি ব্যাংক অনেক পরে। তাহলে এইচডিএফসি ব্যাংক আজকে সব থেকে আগের সাথে সব থেকে বড় ব্যাংক হলো কি করে? এই যে কর্মকাণ্ডটা, এই যে কর্মকাণ্ডটা, এটা কিন্তু অনুধাবন করেছিল কিন্তু যারা এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে, তারা কিন্তু তখন ঢুকেছে। এবং যারা যারা বড় বড় মানি, বিগ বিগ মানি, তুই রাতারাতি চেঞ্জ করতে পারবি না, শিফট করাতে। আজকে ওই কোম্পানি, কালকে ওই কোম্পানি করতে পারবি না, সময় লাগবে করতে, শিফট হতে। তোকে একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি, সুইগি জোম্যাটো হালে এলো, আমরা ভাবতেই পারিনি এরকম জায়গায় যেতে পারে, কিন্তু কেউ ভেবেছিল, মাল কিনে মাঝে রেখেছিল। আমি বলি শোনে, ডমিনোস পিৎজা, আমি তখন মার্কেটে আছি, ডমিনোস 2008 সালের কথা বলছি আমি, বলেছিল যে সিঙ্গারা আজকাল স্টক মার্কেটে আসছে, বড় বড় অ্যানালিস্টরা করেছিল, প্রকাশ গাব্বা ওয়ান অফ দেম। উবের ইটস। ঠিক আছে, কোশ্চেন গুজার ওয়ান অফ দেম বলেছিল বলছি, যে এরা সিঙ্গারা বানাচ্ছে, তারা মার্কেটে আসছে। ডমিনোস পাত্তা দেয়নি অনেকে, যারা 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 এই আমাদের টেকনিক্যালিস্ট করে পাত্তা দেয়নি, আজ তার অবস্থা দেখ। তা এইগুলো যে যে বললাম, যে কেউ এটাকে ধরতে পারে। নোকিয়া একটা সময় বুচিক কোম্পানি ছিল, নোকিয়া হারিয়ে গেল কেন? না ইনোভেশন নেই, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট নেই। অনেকেই তখন কিন্তু স্যামসাং শিফট করেছিল, স্যামসাং তখন একটা অ্যাড দিত, হোয়াট ইজ নেক্সট। ও কিন্তু ভেতরে তৈরি হচ্ছে বলে কিন্তু একটা ছেড়েছিল, হোয়াট ইজ নেক্সট। ও কিন্তু নিজে প্রশ্ন করেছিল এর পরে কি, কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি। যখন স্মার্টফোন প্রথম বাজারে নিয়ে এলো তখন বুঝতে পারলাম যে না, ওর পিছনে এখন নোকিয়া তো এখন মার্কেট নেই, এরকম যদি ইনভেস্টর নোকিয়ারই এরকম যদি করে থাকে, নোকিয়া হয়ে গেছে। সেল প্রাইস তো কত নিয়ে যেমন ভোডাফোন আইডিয়া, মানে ভোডাফোন এক সময় একটার সঙ্গে একদম সমগোত্রীয় ছিল। টাটা, আমি বলে দিচ্ছি, টাটা 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 কমিউনিকেশন সমগোত্রীয় ছিল। সব থেকে বাদ দিয়ে রিলায়েন্স পাওয়ার, আর পাওয়ার 2007 সালে আর পাওয়ারের জন্য আইপিওর জন্য অ্যাপ্লাই করেনি এমন লোক নেই, খুঁজে পাওয়া মুশকিল। একটা পানওয়ালা সেই পর্যন্ত মানে কলকাতায় পানওয়ালা পানগুলো গুলো যারা এই বড়বাজার অঞ্চলে যারা আছে, তার মধ্যে অ্যাপ্লাই করে বসে আছে রিলায়েন্স পাওয়ার। একটা হাইপ করেছিল মার্কেটে, আজকে অবস্থা দেখ। তা এইটা যে বিষয় হচ্ছে, মানে তখন এই বিজ্ঞদেরও লস হয়।
এভরিবডি লস হবে। শোন, এই মার্কেটটা জিরো সাম গেম, এখানে কোনো কিছু প্রোডাকশন হয় না, তুই কোনো ভ্যালু ক্রিয়েট করিস না। আমি মার্কেট থেকে সোনা কিনে আনি, সোনা কিনে এনে তার মধ্যে ভ্যালু ইনপুট করি, ডিজাইন বানাচ্ছি, তবে আমাকে তুই একটা চার্জ দিয়ে কিনছিস। ঠিক বললাম? পলাশ একটা সফটওয়্যার যে করে, পলাশ কিছু এ করছে, ইনপুট দিচ্ছে, তবে কিন্তু তৈরি হচ্ছে। আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকে একটা ভ্যালু ক্রিয়েট করি, ভ্যালু অ্যাড করি, হয় সার্ভিস নাহলে ভ্যালু অ্যাড করি আমরা। এখানে কিন্তু কোনো কিছু সার্ভিস না ভ্যালু কোনো অ্যাড করা হয় না, তাহলে বাড়ে বাড়ে কেন, তাহলে কমে কেন? কারণ এখানে জিরো সাম গেম। তাহলে পয়সা পায় যে পয়সা পাচ্ছে, যে লুজ করছে লুজার, এ এ লস করলে এ প্রফিট করে, প্রফিট করে। একজন লস করলে একজন প্রফিট করবে। এবং শুনলে আশ্চর্য লাগবে, 95% ট্রেডার লুজ মানি। বলিস 5% এখান থেকে ট্রেডার, ট্রেডার বলেছি কিন্তু আমি, নট ইনভেস্টর। 5% ট্রেডার ট্রেডারই তো সব, রোজা মানে আমরা যারা এরা এই 5% ট্রেডারের কোয়ান্টামটা মানে ওয়েটেড কম। ভলিউম কম, ভলিউম কম, ট্রেডারের ভলিউম কম, ট্রেডারের সংখ্যা বেশি, ভলিউম কম। ওদের সংখ্যা কম, ভলিউম বেশি। but if they work they can sell to all the shares. হ্যাঁ, পারে, করতেই পারে, কিন্তু তারা ছাড়বে কখন? যখন থেকে কোম্পানিটা খারাপ অবস্থা হতে চলেছে তারা আগে বুঝতে পারে। আমি দেখাবো, যখন যখন দেখতে যাব, দেখতে পাবি, একদম জ্বলন্ত উদাহরণ দেখতে পাবি যে সেল হচ্ছে, সেল করছে। চার্ট তোকে বলে দেবে, প্রতিটা পদক্ষেপ বলে দেবে, যদি তুমি চার্টকে সেভাবে সময় দাও, তুই চার্টকে তুমি সেভাবে দেখতে পাও, বলে দেবে। কিনছে, এই যে বললাম, এই যে বললাম 10 10 12 বছর ধরে এটা এক জায়গায় ছিল, কিন্তু ব্রেকআউট হওয়ার আগে মানে ইনভেস্টর ওরা ছিল। যদি বুঝে যখন খারাপ জায়গায় যাচ্ছে তখন যদি বেঁচে, তখন ওই শেয়ার গুলো কেন করতে থাকে? কি? এক্সপিরিয়েন্সরা বা এক্সপার্টিসরা যদি বেঁচে খারাপ অবস্থা হয়ে গেলে তো তখন ওদের শেয়ার গুলো কেন করতে থাকে? তারা মনে করছে যে আমরা মার্কেটটাকে ঘুরিয়ে দিতে পারবো। ওরা তো আমাদের থেকে অনেক বেশি বলছে যে আসছে আসছে আসছে, সবাই আসবে, সবাই প্রতিটা জায়গাতে আসবে, প্রতিটা জায়গাতে আসবো, প্রতিটা চিন্তা ভাবনা উঠে যাবে। তো যেটা ছিলাম, তো সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। কেন টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে? টেকনিক্যাল অ্যানালিসিস স্টাডি অফ দ্য পাস্ট মার্কেট ডেটা, প্রাইমারিলি প্রাইস এন্ড ভলিউম, টু ফোরকাস্ট ফিউচার প্রাইস মুভমেন্ট। মানে আমরা পেছনটা দেখি, প্যাটার্নটা ফলো করি। উই আর স্টাডি অফ হিস্টোরিক প্যাটার্ন, প্যাটার্নটা ফলো করি, যে এই প্যাটার্নটা ফলো করে আমরা ফিউচারটাকে এই করি, ফোরকাস্ট করি। যেমন তুই বাড়ি এসেছিস, একটা রাস্তা দিয়ে এসেছিস, তুই কিন্তু ওই রাস্তা দিয়ে যাবি, তো বাড়ির লোক সেটাই জানে। তুই হঠাৎ যে সাডেন চেঞ্জ করিস, তাহলে ওরা জানতে পারবে না, কিন্তু নেচার কিন্তু ওটা ওই রাস্তায় যাবে। যদি অ্যাক্সিডেন্টালি চেঞ্জ করিস, তাহলে অ্যাক্সিডেন্টালি হবে, তাহলে কিন্তু প্যাটার্নটা ফলো করছিস। ওই অ্যাক্সিডেন্টালি যখন, তখন স্টপ লস উড়ে যাবে। ওরা স্টপ লস ব্যাপারটা জানে না। এখন দিচ্ছি আর সবকিছু আসবে, সবই আসবে না, না এগুলো জানতে হবে, ওদেরকে বুঝতে হবে। এগুলো বলছি কারণ কি, এগুলো নিয়ে রাখবি, এই আগামী দিন এগুলো বারবার ইউজ হয়, বারবার ইউজ হবে। তো যাই হোক, তো আমি এখানে ছিলাম টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিস কেন আমরা টেকনিক্যাল ফান্ডামেন্টাল না, টেকনিক্যালটা কেন করবো? একটাই কারণে করবো, টেকনিক্যালটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে যে কিনছে, যে বেচছে, সে কিন্তু মার্কেটিং, তাই কিন্তু মার্কেটিং বুঝতে হবে, অন্য কোনো জায়গা নেই। আইপিও ছাড়া আর যদি শেয়ার কিনতে বেচতে চাও, তোমাকে মার্কেটটা করতে হবে। প্রথমে যা পেয়ে গেলে, আইপিওতে যা হয়ে গেল, আইপিওতে সব অ্যালাইনমেন্ট হয়ে গেল। অ্যালাইনমেন্ট হয়ে যাওয়ার পরে যেদিনকে লিস্টেড হবে এনএসসি তে, সেদিন থেকে শুরু হয়ে যাবে এবার আমাদের সেকেন্ডারি মার্কেটে কাজ। ইনিশিয়াল মার্কেটিং কথা, কোম্পানি একটা শেয়ার, একটা কোম্পানি শেয়ার ছাড়ে, সব আইপিও শুনবি তুই, ইনিশিয়াল মার্কেট খুব কম লোকই বলবি। আমি এমনি তবে আমি বলেছি ডিসপ্লে সত্য তো হাদিস নিয়ম, আর ইনিশিয়াল মার্কেট ব্যাপার। আইপিও যখন আনে বাজারে, মার্কেট একটা কোম্পানি করে কি, এই কোম্পানি যখন অনেক বেশি আমাদের ছিল, যে তার কিছু ফান্ডের প্রয়োজন পড়েছে, সে হয়তো 12 জন 14 জনকে নিয়ে একটা কোম্পানি খুলেছে, ভালো কাজ করা হচ্ছে, নতুন নতুন অর্ডার আসছে, কিংবা সে বিশেষ এক্সপেন্স করার চিন্তা ভাবনা করছে, নতুন একটা উইং করার চিন্তা ভাবনা করছে,
নতুন একটা 8 মাসের ব্যাপার চিন্তা ভাবনা করছি, তখন তারা যে ফান্ডটা দেখলো যে আমি এই এখান থেকে ফান্ডটাকে তুলে নিয়ে যাই, তাহলে আমার এই বিজনেসে ওয়ার্কিং হ্যাম্পার হবে। সেই জন্য সে এই পুঁজিতে হাত দিল না। সে চাইলো কি এই ব্যাংক থেকে টাকা নিয়ে তার জন্য আমার কিছু মালিকানা যায় না। সে বললো আমি 20% আমার মালিকানা ছেড়ে দেবো। সব ফান্ডাটা মিলে যুদ্ধ হলো, একটা বোর্ড মিটিং হলো, বোর্ড মিটিং হলো, মিটিংস হলো, রেজলিউশন হলো, 20% আমরা ছেড়ে দেবো, 20% আমরা পাবলিক অফার করবো। এর মধ্যে এফআই আছে, ডিআই আছে, ডিটেল আছে, অফার করবো, আমাদের একটা পুঁজির দরকার। এটা হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফার। প্রাথমিক ভাবে আমি পাবলিককে অফার করলাম যে আমার শেয়ারটা কিনতে ইচ্ছুক কিনা। পাবলিক এবার তখন ইন্টারেস্ট অফ ইন্টারেস্ট দেবে। আমরা যেটা করি সেটা প্রপোজাল অফ ইন্টারেস্ট করি, এই জন্য আমরা টাকাটা যে দিই সে টাকা অনুযায়ী শেয়ার পাই না। যে বললো না মা পেতে পারি, কারণ আমরা ইন্টারেস্ট শো করি যে আমি নিতে আগ্রহী। তো আমি পাবো কিনা সেটা হচ্ছে যে আমার আগে কতটা ইন্টারেস্ট দেখিয়েছে তার উপরে। এমন হতে পারে যে প্রত্যেককে হয়তো দেখা গেলো তুমি 100 করেছো, তার থেকে বড় কথা আরো একটা জিনিস জেনে রাখ, আইপিও যখন অ্যাপ্লাই করবি, ধর একটা সার্টেন অ্যামাউন্ট তোকে দিতে হবে, দিতে হবে কিন্তু ওই টাকাটা তোর ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেরোবে না। যতক্ষণ না তুমি এবার পাবি। যতক্ষণ না তোর লোকে থাকবি, টাকাটা হোল্ড করবে ব্যাংক, লোকে থাকবি। কিন্তু টাকাটা ডেবিট হয় না, তোর ব্যাংক অ্যাকাউন্টেই থাকবে। যেদিন তুই আইপিও অ্যালটমেন্ট হলো, ধর তোর লাকিলি তুই পেলি, মানে গ্র্যান্ড হলো। গ্র্যান্ট হলো, সেদিনই ডেবিট হবে। মানে আর যদি না হয় তাহলে ওই হোল্ডটা উঠে যায়। বলে দিচ্ছি, মনে কর ক্রেডিট কার্ড আছে আমাদের, ক্রেডিট কার্ডের হয়তো কোনো সময় আমরা প্রতিটা অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আপ করতে ক্রেডিট কার্ড, বেশিরভাগ একটা ব্যাংকের সঙ্গে একটা ফাইনাল করে সব লিঙ্ক করতে। এবার ক্রেডিট কার্ডের আমাদের ডেট আছে, যে পেমেন্টের ডেট আমি ওইদিকে ভুলে গেছি করতে, সাপোজ মোটামুটি ও কিন্তু 3-4 দিন পর থেকে কিন্তু একটা টাকা কিন্তু ও কিন্তু ব্লক করে দেবে তোর অ্যাকাউন্টে, মেসেজ চলে আসবে টাকাটা ব্লক হয়ে গেছে। এবার তুই যখন পেমেন্ট যখন তুই করলি আমার ওটা রিলিজ হয়ে গেল। এও ঠিক তাই, ব্যাপারটা হচ্ছে কি তুই যে টাকাটা যে ওকে দিবি ও কিন্তু টাকাটা কেড়ে নেবে না, কারণ টাকা তোমার এ যায়নি, এখানেই এনেছি। আগে কি হতো, আগে এই ধরনের হতে কি সব ফিজিক্যাল শেয়ার আসতো, টাকা দিয়ে দিবি ব্রোকারকে। এখন তো তবু তুই নিজে নিজে ট্রেনিং করিস, দাপা ট্রেনিং বলতে হতো। দাপা ট্রেনিংটা কি মানে একটা বলে দিচ্ছি। মনে করো তোর অ্যাকাউন্ট করিস নি, ও অ্যাকাউন্ট করেনি, অ্যাকাউন্ট করেনি, এখানে হয়তো আমারই একটা অ্যাকাউন্ট আছে শুধু। আমার অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টে কাজ হচ্ছে, তোর টাকা দেওয়া আছে, ওর টাকা দেওয়া আছে, ওর টাকা দেওয়া আছে, সবাই ওই টাকা দেওয়া আছে। মানে ভাড়ার অ্যাকাউন্টের। হ্যাঁ, এবার কি হচ্ছে, এবার এই ক্ষেত্রে তোরা টাকা দিস 5,000 কিন্তু কাজ করছিস 5,000। এখনো হয়, এখন এই প্রকার কাজ যারা এসেছে এখন খুব স্টক এ করে দিয়েছে, কারণ কোভিড এর পরে রিটেল ইনভেস্টররা এত পরিমাণে ঢুকেছে মার্কেটে যে এনএসসি এগুলোকে আনতে বাধ্য হলো। এটা কি হলো 5,000 টাকা, এবার লস হলো, কিন্তু 5,000 টাকার উপরে লস হলো, তুমি টাকা তো দিয়ে আছে 5,000, কিন্তু তুই 1% নিয়েছিস 5,000, তুই ভাই নিয়েছিস 5,000 টাকা, লস হলে 5,000 টাকা লস হবে। দেখা গেল তোর টাকা পুরো উড়ে গেল। তখন এই ওদের আবার কিছু গুণটা খারাপ হওয়া থাকতো, গুণটা তোমার কাছে টাকা তুলে নিল, তোমার লসটা, এটা একশো হতো। আচ্ছা তেমনি ফিজিক্যাল শেয়ার, ওই জন্য ওকে দিয়েছিস টাকা, ওকে টাকা দিয়েছিস যে আমার শেয়ারটা কেনার জন্য, ওকে বলে হ্যাঁ অ্যাপ্লাই করে দিয়েছি, করে দিয়েছি, এত টাকা দিয়ে দিন, এই করুন, এই করে হয়ে গেল, তুই শেয়ার পেলি না, ফিজিক্যাল ফরম্যাট আসছে না। 3 মাস পরে তোকে টাকা ফেরত দিই, 3 মাসের টাকা একটা তো ভ্যালু আছে, একটা ইন্টারেস্ট আছে, তুই সেটা ছেড়ে পেলি না। এইখানে এনএসসি এসব গুলো আসার পরে, ইভেন বিএসসি তো এগুলো হতো কিছু সময়, এনএসসি আসার পরে আমাদের ইন্ডিয়ান মার্কেটটা অনেক অর্গানাইজড হয়েছে, এবং যে কারণে এফআইআইরা অনেক বেশি পার্টিসিপেট করেছে। আগে সাধারণ মানুষের স্টক মার্কেট নিয়ে এত আগ্রহ ছিল না, কারণ বিএসসিটাতে ছিল সেখানে ওই ওই বেনিয়া সম্প্রদায় গুজরাটি মারোয়ারি এই ধরনের কিছু, মানে এবং যারা মনে করেন আমাদের সাউথ বাহুয়ান মানে যারা বেনিয়া ব্যবসায়ী সম্প্রদায়, তারাই একমাত্র রিলে করতো, কাগজে করছে দেখি কাজ হতো। সেখানে কিন্তু এনএসসি আসার পরে বললো না, সমস্তটা অনলাইনে করলো। এখন চার্ট তুই অনলাইনে দিতে পারবি, এখন তুই তোর ট্রেডিং অ্যাকাউন্টে তুই নিজে ট্রেডিং অ্যাকাউন্ট হ্যান্ডেল করবি, প্রত্যেকে ডিম্যাট অ্যাকাউন্ট করে দিয়েছে, শেয়ার সার্টিফিকেট নয়, কারণ অনেক সময় হতো কি সে ও মনে কর সার্টিফিকেট আছে, সার্টিফিকেট আমাকে ভাঙাতে দিল, আমি ভাঙিয়ে দিলাম, ওকে টাকা দিলাম। এরকম হয়েছে যে ও আমাকে ফোন করে বললো যে কোনো কি দাম আছে শেয়ারের, আমি 105 টাকা বললো, তাহলে আমার জন্য 100 টাকা কিনে নিন। আমি দেখলাম যে বাজারটা বন্ধ হয়েছে 108 টাকা, আমি 5 টাকা কিনে নিয়েছি, কিন্তু বাজারটা বন্ধ হচ্ছে 108 টাকা, আমি 105 টাকা যে কিনেছি সেটা ওকে দিলাম, মানে 108 টাকা কেনা হচ্ছে।
এই জন্য এনএসি বলেছে মানে একদম এখন যেটা হচ্ছে, এখন সম্পূর্ণভাবে পুরোপুরি অন টাইম রিয়েল টাইম এসে ট্রেড হবে, রিয়েল টাইমে এসে ট্রেড হবে। বিড এবং আস্ক প্রাইস তোমরা দেখতে পাবে যে কে বিড করেছে, কে আস্ক করেছে, মানে যারা কিনতে চায় তারা বিড করে, যারা সেল করতে তারা আস্ক করেছে। আর হচ্ছে কি তুমি T+2 তে মানে সেট হয়ে যাবে। কি হচ্ছে ট্রেডিং ডে, না এখন কিন্তু পরের দিনই ঢুকেছে T+1। তুই T+2 যদি আজকে কোনো শেয়ার কিনিস পরের দিন ডিমান্ডটা শুরু হয়ে যাবে। এনএসসি T+2 লেগেছে, এটা এসে যায় ফর এর জন্য, মানে এখন ওই যেহেতু এখন মার্জিনে কেনা হয়নি, এখন পুরোপুরি ক্যাশে কিনতে হবে। আগে মার্জিনে ছিল বলে সময় লাগবে। ধরো আমি 5,000 টাকা আছে অ্যাকাউন্টে, আমি কিনেছি 10,000 টাকা শেয়ার, পরে দেখো 5,000 টাকা চেয়ে দিতে হবে। হ্যাঁ দেওয়া হতো, এখন মার্জিন এখন তো কি যেহেতু হয়ে গেছে ইলেকট্রনিক স্টক প্রাপ্ত, সাত করে মাল এখানে টাকা ঢুকে গেল, ওরা ছেড়ে দিল, ব্যাপারটা এখানে এসেছে। তো যাও, এটা হলো তাহলে আমাদের, এটা হলো যেটা হলো যে টেকনিক্যালটা কেন করি, মেন জায়গা আটকে আছে। টেকনিক্যালটা কেন করি, কারণ ফান্ডামেন্টালে অনেক বড় পাহাড় সমান সমান ডেটা, ওই ডেটা থেকে আমার কাজের ডেটাটা খুঁজে বার করতে সময় লাগবে। পাবলিক ডোমেনে সব সময় সবটা পাওয়া যায় না। ইনসাইডার ট্রেডিং বলে হয়, মানে কোনো একটা কর্মচারী, সে হয়তো দেখা যাচ্ছে কোম্পানি সেক্রেটারি, বোর্ড মিটিং এ থাকবে, বোর্ড মিটিং এ যখন যে আলোচনাটা হচ্ছে সে জানতে পারছে, সে সেটা লিক করলো তার কোনো কাছের বোকা, কিংবা কোনো এফআইআই ডিআই নেই। কারণ প্রত্যেকটা এরা এত বড় বড় যখন ফান্ড সামলাচ্ছে, এদের কিন্তু প্রতি জায়গায় কিন্তু লোক আছে, লোক থাকবে না না, সিবিতেও আছে, এনএসইতেও আছে, বিএসইতেও আছে, সব জায়গাতে আছে, এবং বড় কোম্পানিতেও আছে, যাদের যেখানে যাদের ইন্টারেস্ট আছে। তো তাহলে সেই জায়গায় তারা 20% পাচ্ছি, আর কি হিসেবে পাবো না। তাহলে আমরা যদি না পাই, তাহলে আমরা যদি, এবং আমরা ওই অত ডেটা থেকে আমরা যদি অ্যানালাইজ করে বার করতে যাই, অনেক সময় সাপেক্ষ। কিন্তু সে কিনুক বা বেচুক যাই করুক, তাকে মার্কেটে করতে হবে, আর মার্কেটে সে কিন্তু সেটা শো করবে, ভলিউমে শো করবে, প্রাইসে শো করবে। কেন? কিনলে দাম বাড়বে, বেচলে দাম কমবে। অনেক সময় প্রাইস দেখে ম্যানুয়াল করা যায়, স্লো স্লো ভাবে সেল করছে, ভলিউম ম্যানেজ করতে পারবে না। যে কারণে আমাদের এখানে বলা হয় কি কোনো পেপার টেবিলে কাপড় নেই, রাস্তা আজকে 10টা ওই তো এখানে একটা পড়ে রয়েছে খবর। প্রাইস ভলিউম টাইম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বুঝে যায় কথা আছে, ভাও ভগবান ছিল, ভাও ভগবান ছিল, মানে প্রাইস বলে দেবে যে ও কি করতে চলেছে, ভালো না খারাপ। মনে কর সাপোজ আজকে যে শেয়ারটা তুই 110 টাকা কিনেছিস, কাল যদি 112 টাকা হয় তাহলে ভালো, কাল যদি 108 টাকা হয় তাহলে তো খারাপ। তাহলে প্রাইস বলে দিচ্ছে। ভলিউম, শেয়ারটার দাম বাড়ছে তার সঙ্গে সঙ্গে ভলিউমটা বাড়ছে, তাহলে ভালো। দাম বাড়ছে কিন্তু ভলিউম নেই, ওখানে কিছু গড়বড় আছে। আর টাইম, কোন সময়ে ঘটছে, ডেলিতে ঘটছে, উইকলিতে ঘটছে, না মান্থলিতে ঘটছে, মর্নিং এ ঘটছে না এতে হচ্ছে। যদি বিকাল বেলা 3টের পর কোন শেয়ারের মুভমেন্ট হয়, পরের দিন সে সেটা বাড়বেই বাড়বে। মুভমেন্ট হয় মানে কেনা বেচা, প্রাইস ভলিউমটা কিভাবে জানতে পারছি? প্রাইস আপ ডাউন করছে, বাড়ছে। প্রাইস যেখানে হয়তো সারাদিন হয়তো 120 থেকে 130 ট্রেড করেছে, হঠাৎ করে দেখছি 3টের পর সেটা 130 থেকে ক্রস করে 135 গিয়ে বন্ধ করলো। সারাদিন ধরে যে একটা 10 টাকা ডাউন করছিল, হঠাৎ করে এই আধ ঘন্টাতে 5 টাকা বেড়ে গেল।
তার মানে এর মধ্যে কোনো ইন্টারেস্ট কেউ শো করছে। বলে আগামীকাল আরো বাড়বে। অবশ্যই ভলিউমটা কি করে জানতে পারছেন? সব মানে সব ভলিউমটা কোনটা? চারটে সব দেখা যাচ্ছে। আচ্ছা, তো এবার আমরা টেকনিক্যালটা করি এই কারণে বলতে পারলাম যে টেকনিক্যালটার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে বিগ ফিশ এফআইআর ডিআই কোন দিকে যাচ্ছে। মনে করো বিগ ফিশ যাচ্ছে এদিকে, আমরা স্মল ফিশ এদিকে এদিকে আসছি, কি হবে? তারপরে কি এই নেবে। আমি বিগ ফিশ যাচ্ছে, আমি তাকে যদি ফলো করি লেজটাকে, তাহলে আমরা কিন্তু সে খেতে পারবো না। এবং সে হয়তো অনেক বড় অ্যামাউন্ট রোজগার করবে, কিন্তু আমি সেখান থেকে কম পাবো। সে পুরো একটা র্যালি তোর হাতে আর 10 মিনিট সময়। এসছে, একটা র্যালি আবার এরকম ভাবে লিখছে। আরে দাঁড়া না, আগে লিখে নিতে দে না, তারপর তো দেখতে পাবি। ওর লেখাটা ইম্পর্টেন্ট তো আগে, তারপরে তো দেখাটা। সে হয়তো একটা র্যালি ঢুকেছে এই জায়গাটাতে, এই জায়গাটায়, কারণ তার কাছে নলেজ আছে, তার কাছে ইনফরমেশন আছে, সে জানে যে কোম্পানি কি করতে চলেছে। সে ঢুকে বসেছে এই জায়গা থেকে, পয়সা নিয়ে। আমি কিন্তু ওই জায়গাটা নেই, আমি দেখছি একটা কনসোলিডেশন পিরিয়ড কেটে যাওয়ার পর আমি ঢুকলাম এই জায়গাটা, সে বেরিয়ে গেল এই জায়গাটাতে, সে এই জায়গাটা বেরিয়ে গেল, কিন্তু আমি বেরোলাম এই জায়গাটা। তার মানে আমি নিচের দিকে কিছুটা পাবো না, উপর দিকে কিছুটা পাবো না। একটা শেয়ার এইখানে বাড়ছে, পারছে। মানে এইভাবে র্যালি করছে। তো ধর এটা একটা একদিনে একটা প্রাইসের বা বার ক্যান্ডেল সব বুঝিয়ে দেবো। এটা সাপোজ ধরে রাখ, এটা একটা, এখানে একটা প্রাইস, এখানে একটা প্রাইস আছে, মানে এটা একটা প্রাইসের বা এইভাবে র্যালি করতে করতে হঠাৎ করে সাডেনলি এটা বাড়লো। যারা বিগ ফিশ তারা কিন্তু এই জায়গায় ঢুকে গেছে। আমি তো এখানের মধ্যে কোনো চেঞ্জেস নেই, ঢুকিনি। আমি যখন বাড়তে শুরু করলো তখন আমার কিন্তু চার্ট বলবে, ইন্ডিকেশন দিচ্ছে যে তাহলে কিছু খবর আছে, কিছু ইয়ে আছে, আমার অন্যান্য ইন্ডিকেটর আছে, আরো এই আছে, প্যাটার্ন আছে, এই আছে, দেখে আমি এই জায়গায় ঢুকলাম। এবার সে জানে যে এইটা আমি এইখানে আমি বিক্রি করে দেবো, সে এখানে বিক্রি করে দিল, সে বেরিয়ে গেল। কিন্তু আমি পরের দিন যখন মার্কেটটা খুলে যখন এভাবে পড়ে গেল, তখন এই আগের দিনে যখন এখানে যে লোটাকে ভেঙে ব্রেক করলো, আমি তখন বেরোলো। তার মানে আমি এই জায়গাটা পেলাম না, আমি এই জায়গাটা পেলাম না, মানে আমি মাঝের জায়গাটা পেলাম। মানে যদি 100 টাকা র্যালি হয়, তাহলে আমি নিচের 20 টাকা পাবো না, উপরের 20 টাকা পাবো না। মানে কম পয়সায় কিনতে পারলাম না, বেশি পয়সায় ছাড়তে পারলাম। মানে আমি কোনোদিন কোনো কোনোদিনই পারবি না। কোনোদিন কোনো বটমে কিনতে পারবো না, কোনোদিন কোনো টপে বেচতে পারবো না। আমি যেটাকে টপ মনে করবো, সেটাই আবার পরের পরের র্যালির বটম হয়ে যাবে। আমি যেটাকে যেটাকে বটম মনে করবো, সেই বটমটাই এটা আবার পরে রেজিস্ট্যান্স হয়ে যাবে। এবার 125 টাকা ছিল 120 টাকায় পরের দিন বলে বললাম 5 টাকা প্রফিট। আমি কোনোদিন কোনো টপে বেচতে পারবো না, কোনোদিন কোনো বটমে কিনতে পারবো না। 5 টাকা প্রফিটটা আগের দিনে যে বেচে দিয়েছে তো, সে নিয়ে বেরিয়ে গেছে। কারণ এটা যে বটম আমি জানবো কি করে, ওটা যে টপ আমি জানবো কি করে? আমাকে তো ও বলবে যে এটা টপ হয়ে গেল, আচ্ছা, কোনো খবর আগে বলতে পারবে না এটা টপ হতে চলেছে। কালকে দিনটা তুই আমি ঠিক করতে পারবো না। তো কালকে দিনটা কিন্তু ও হয়ে যাওয়ার পর, সকাল হওয়ার পরে বৃষ্টি হবে, তখন তুই ছাতা নিয়ে বেরোবি, বৃষ্টি হলে ছাতা নিয়ে বেরোবি না। তো যখন কালকে যখন দেখা যাচ্ছে আমি আজকে যেটা কিনলাম, আমার বললাম ও এই তো এটা তো বটল, অনেক অনেক দাম কমে গেছে। তো তুই কমবে না কি গ্যারান্টি দিয়েছে? অনেক বেড়ে গেছে, ওর থেকে বাড়বে না কি গ্যারান্টি দিয়েছে? এই মার্কেটে একটা ট্রেড নেবার পরে 5টা হতে পারে, একটা ট্রেড নিলি একটা হতে পারে বিগ প্রফিট, আর 10 মিনিট টাইম। ওটা বিগ লস। ব্রেক ইভেন।
স্মল লস। অনলাইনের রেকর্ড হচ্ছে তাই সত্যি। বিগ প্রফিট, বিগ লস, ব্রেক ইভেন, স্মল লস, স্মল প্রফিট, এই পাঁচটার বাইরে অন্য কিচ্ছু হবে না। এই যে ব্রেক ইভেন, এখানে তো কিন্তু একটা খরচা দিতে হবে। তুই কোনো ভুল করে ট্রেড নিয়ে ফেলেছিস, ভুল করে, মানে যা হাত লেগে হয়ে গেছে, নিতে চাসনি, কোনোভাবে হয়ে গেছে, কান ধরলে নাক ধরলেও কোনো ক্ষমা নেই, তোকে বোকার এসে দিয়ে বেরোতে হবে। আমার ভুল হয়ে গেছে, মার্সি করো, কেউ নেই শোনা, নোবডি হিয়ার। তোকে ওই তার জন্য ব্রোকারেজটা দিয়ে বেরোতে হবে। তার মানে এখানেও কিন্তু একটা খরচা আছে। তাহলে এই পাঁচটা হতে পারে, বিগ প্রফিট, বিগ লস, স্মল প্রফিট, স্মল লস, এটা হতে পারে। তা আমাদের লক্ষ্য হবে বিগ প্রফিট হবে না বিগ লস হবে, সেটা তুই আমি জানি না কেউ। এটা একটা ট্রেড নিলাম, 150 টাকা একটা ট্রেড নিয়েছি, এটা যে 200 হবে না তুই জানি না, এটা যে 100 হবে না কেউ জানি না। ঠিক, আমরা একটা পাস্ট প্রাইস অ্যাজাম্পশন করে আমরা দেখেছি যে না এখান থেকে এ আছে, এখান থেকে আমার সমস্ত কন্ডিশনগুলো ফেভারেবল, আমার যা যা সেটা আমরা বলছি, সেটা পরে আসবো, সেটা হবে আমার যা যা ওই অনুযায়ী ম্যাচ করছে, তাহলে এই ট্রেডটা নেওয়া যায়। আমি আমার এতে হিস্ট্রি থেকে দেখেছি কি আমার 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 ব্যাক ক্যালকুলেশন করে দেখে নিয়েছি যে আমি এটাকে এই ধরনের সেটআপ যখন তৈরি হয় তখন মুভমেন্ট দেয়, নিলি, নেওয়ার পরে তুই জানিস না 200 মানে 100, তাও জানিস না কিন্তু বলে বের হতেই পারে। তাহলে এইটা আমি জানি না, তুমি এটাও জানি না। আমি জানি কি যে 150-এ নিয়েছি, আমার 145 টাকা স্টপ লস, সেটা বেরিয়েছে, বেরোবে, সেটা বেরোবে, কেন বেরোবে, কিভাবে বেরোবে, সেটা পরে পরে যখন আমরা যখন সাবজেক্ট ঢুকবো জানতে পারবো। তাহলে এই 145 টাকা স্টপ লস, আমার হাতে শুধু এইটা আছে, মানে এই স্মল লসটা, এইটা শুধু আমার, আমি 10 টাকা স্মল করে নিই, তাহলে আমার ভয় নেই। আমার বিগ বিগ আমার এবার প্রফিট ধরে স্মল প্রফিট হোক কি বিগ প্রফিট হোক, আমার তো লস তো হবে না, বিগ লস তো হবে না, তাহলে আমরা এই জায়গায় কেটে দিলাম। কারণ আমি এইখানটা আমি করতে রাজি আছি, একদম মানে বেসিক কথা বলছি। মানে আমার যে মেন্টর সে বারবার বলে ইয়া তো উंगली কাটো नहीं तो हाथ काटना पड़ेगा, তুমি হয় তোমার আঙুল কাটো নাহলে হাতটা কাটতে হবে। এই মার্কেটে টিকে থাকবে তারাই যারা এই জায়গাটা ফোকাস করবে, লস হবেই, কারণ জিরো সাম গেম, এখানে কোনো প্রোডাকশন নেই, কোনো প্রোডাক্টিভিটি বাড়ছে না, তুই কোনো ইনপুট দিচ্ছিস না, ওর মধ্যে কোনো ভ্যালু ক্রিয়েট করছিস না, ভ্যালু অ্যাড করছিস না, ফলে এর এখানে কোনো যে টাকাটা আসছে শুধু হাত বদল হচ্ছে। যখন লস যখন হবে ফেয়ারলেস থাকতে হবে, ভালো গ্রেসফুল থাকতে হবে। করি যখন লস হবে তখন ফেয়ারলেস এবং গ্রেসফুল থাকতে হবে, আর যখন প্রফিট হবে তখন ফুল অ্যান্ড কাম থাকতে হবে। তো তুমি কিচ্ছু করছো না, যা করে সিস্টেম করছে, সিস্টেমের ছেড়ে দাও। এর জন্য মাইন্ডসেটটা দরকার, এর জন্য মেডিটেশন করতে হবে, এর জন্য অ্যাফার্মেশন করতে হবে, এর জন্য মেডিটেশন করতে হবে, ভালো হবে। স্মল লস বললাম তো, বড় যেগুলো সমাজে পড়ে আসবে এখনই নয়। না আজকে তুই কি করে শিখবি সব, এই একটা বিস্তর যে জায়গাটায় হচ্ছিল হ্যাঁ, সেই বলছি, জায়গাটা হ্যাঁ, মানে আমি বলছি 5টা আউটকাম, একটা ট্রেডের 5টা আউটকাম, 5টা আউটকাম, বিগ প্রফিট, বিগ লস, স্মল প্রফিট, স্মল লস, দেখবেন, দেখবেন মানে সেখানে কিন্তু ফোকাস দিতে হবে, সেটাকে তো ব্রেক দেখবেন হচ্ছে, কারণ যে কোনো কাজেরই একটা এ থাকে, ফর্ম তো কিছু করতে গেলে ফর্ম দিতে হয়, হ্যাঁ, তো সেটা দেখবেন। তাহলে আমার লক্ষ্য হবে আমি লসটাকে মিনিমাইজ করবো, প্রতিটা ট্রেড নেবার আগে আমি দেখে নেবো যে এই ট্রেডটা নিতে গেলে আমার লস কত হবে, ফার্স্ট লাভ ভুলে যাবো, ওটা আমার হাতে নেই, দ্যাট ইজ নট মাই হ্যান্ড, আমি ওটা দেখবোই না, আমি শুধু দেখবো লাভ হলে কতটা হতে পারে, যে যে কারণে আমি ওই লস নিতে রাজি হবো কিনা। আমি দেখলাম একটা ট্রেড নিলে আমার 5 টাকা লস আর 10 টাকা প্রফিট, আমি ট্রেডটা নেবো না নেবো না?
লস হলে 5, প্রফিট হলে 10, নেওয়া উচিত না উচিত না? পলাশ উচিত। এবার আমি এটা দ্বারা একটা ক্যালকুলেশন রাখবো, এটা থাক, এই 22 এটা থাক, এটা খুব ভাইটাল। তাহলে তারা আমাকে একটা জিনিস বলবে, 150 টাকাটা 145 স্মল লসটা বললি, ওটা 145 কেন ধরবো, 146 144 নয়? চার্ট দেখে ওটা 60 হবে 46 কেন, ওটা 147 হতে পারে, 142 হতে পারে, সেটা 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 সম্পূর্ণ চার্ট হয়ে যাবে, তুই আমি কেউ না। আমি তো ওই জন্য বললাম কথা, এই যে 5 টাকা বলবো 10 টাকা বলবো, কেন ধরবি কি বলছি? যা কি বলতে গেলাম, তুই যে মানে বারবার এটা ভুলে গেলি। হ্যাঁ, 5 টাকা আচ্ছা তাহলে মনে কর আমি 10 খানা ট্রেড করবো, 10 খানা ট্রেড নেবো, 10 খানা ট্রেডে আমার সব থেকে খারাপ 3 খানা ঠিক, 7 খানা ভুল। 3 খানা মতো ঠিক হয়েছে, 7 খানা ভুল হয়েছে, 7 খানা লস করেছি, 3 খানা প্রফিট করেছি। তাহলে আমি 1:2, মানে 5 আর 10, তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও কি মানে 8, আর মানে রিস্ক রিওয়ার্ড রেশিও, এটা মনে রাখবেন, কিংবা যখন পরবর্তীকালে লিখবো নোট করে নিন। রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে আর, মানে আমার রিস্ক হচ্ছে 5, রিওয়ার্ড হচ্ছে 10, তাহলে এটা 1:2, ঠিক আছে? তাহলে 7 খানা যদি আমি ট্রেড লস করি, 7টা লস ট্রেড, কত হবে? 7 টাকা, ঠিক? 3টে প্রফিট ট্রেড, 6 টাকা, তাহলে দিয়েছে আমার 1 টাকা লস, তাহলে আমি ট্রেডটা করা উচিত? আমি 1:2.5 এর নিচে কোনো ট্রেড নেবো না, 1:2.5 মানে 1 টাকা যদি লস হয় 2.5 টাকা, হ্যাঁ 2.5 টাকা আমার লাভ হতে হবে, তবে আমি ট্রেড নেবো। এবং আমরা কিন্তু আগামী দিনে ট্রেডে রেটিং করবো, মানে সেটা রেটিং করবো যে এই সেটআপটা 3 স্টার, এই সেটআপটা 5 স্টার, এই সেটআপটা 7 স্টার। 3 স্টার 5 স্টার 7 স্টারে কি সিস্টেম? 3 স্টার মানে হচ্ছে এইটা বেশি, মানে তোমাকে 10টার মধ্যে 4টে কি 5টা ট্রেড সঠিক হওয়ার চান্স আছে, এবং এর রিস্ক রিওয়ার্ড রেশিও ওই 1:3 এর মধ্যে। 5 স্টারে কি হবে? 1:5 এর রিস্ক রিওয়ার্ড হবে, 1:5 রিস্ক রিওয়ার্ড হবে, এবং তার সম্ভাবনা কত? 5 থেকে 6টা ঠিক হবে। আর 7 স্টার মানে সেই ট্রেডগুলো 8 থেকে 9টা, সেই ধরে সেটা 8 থেকে 9টা রাইট হয়, এবং তার রিস্ক রিওয়ার্ড রেশিও হয় মোটামুটি 7+। তাহলে আমি যদি রেটিং করে ট্রেড করি, আর আমি যদি রিস্ক রিওয়ার্ড রেশিওটা মেনটেন করি, আর আমি যদি স্মল লসে আউটটা কেটে দিই, তাহলে কিন্তু আমার এখানে কিন্তু আর কোনো জায়গা থাকলো না যে আমি ওই 95% তলে পড়ব। প্রোটেক্ট ইউর ক্যাপিটাল। টেস্ট ম্যাচ খেলতে এসছো, টি20 নয়, কারণ একটা পরিষ্কার করে নিবি, মানি প্লাস স্পিড, ওয়েলথ প্লাস পেশেন্স। তুমি যদি দীর্ঘ সময় পেশেন্স রাখতে পারো, তুমি তাহলে এখান থেকে কিন্তু ভালো করে টাকা রোজগার করতে পারবে। তুমি তাড়াহুড়ো করো, তাহলে তোমার দিয়ে আসতে হবে। যত তাড়াহুড়ো করবে তত তোমাকে কিন্তু ভুলভ্রান্তি হবে, কারণ কি হিউম্যান মাইন্ড, আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু লিমিটেড। আমরা যদি ইন্টারডে করি, ইন্টারডেতে সারাদিনে যদি 5 থেকে 6টা ট্রেড নিই আমি,